যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না। মৃত্যুর আগে নায়িকা দিতি সম্পর্কে ইলিয়াস কাঞ্চন কি এমন কথা বলেছিলেন যেটা শুনে ডাক্তাররাও কেঁদে ফেলেছিলেন? হ্যাঁ বন্ধুরা, বিষয়টি জানার পর আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। ইলিয়াস কাঞ্চন যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন তিনি তার সাবেক স্ত্রী নায়িকা দিতি সম্পর্কে এমন 6টি কথা বলে গেছেন যা শোনার পর আপনারা নিজেদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। কারণ তার এই কথাগুলো আমাদের সবাইকে একটাই শিক্ষা দেয়, মানুষ যে কর্ম করে সেই কর্মের কিছু ফল এই দুনিয়াতেই ভোগ করতে হয়। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো জানি ইলিয়াস কাঞ্চন স্যারের সঙ্গে নায়িকা দিতির বিয়ে হয়েছিল। নায়িকা দিতি চেয়েছিলেন তার সঙ্গে একটি সুন্দর সংসার গড়ে তুলতে, কিন্তু শুধুমাত্র ছেলেদের কথা শুনে বিয়ের পর ইলিয়াস কাঞ্চন তাকে ছেড়ে দিয়েছিলেন। এই মানসিক কষ্ট নায়িকা দিতি সহ্য করতে পারেননি। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং তিলে তিলে কষ্ট পেয়ে মারা যান। অনেকে মনে করেন হয়তো দিতির কোনো বদদোয়া লেগে গিয়েছিল ইলিয়াস কাঞ্চনের ওপর, আর সে কারণেই ইলিয়াস কাঞ্চনও আজ সেই একই রোগ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে সেই 6টি কথা শোনাবো যে কথাগুলো ইলিয়াস কাঞ্চন মৃত্যুর আগে নায়িকা দিতি সম্পর্কে বলে গেছেন। চলুন ভিডিওটি দেখে নিই তাহলে। ছিল এখনো আমার বিশেষ বিশেষ সময় আমার মনে হয় যে ওই মুহূর্তটা ওই জায়গাটা ঠিক একই আছে, কিন্তু এখন গেলে সেই সময়টার সাথে মিলাতে পারি না। একই জায়গায় আছে, সেই পরিবেশটা নেই এখন, কিন্তু ওই যে ফিলিংস সোনারগাঁয়ে গেলে মনে হয় যে ওই সেই দিনেই আমি ফিরে গেলাম। এখানেই তো আমি বসে এই পেয়ারা গাছে চড়তাম, এই ঘাটে আমি গোসল করতাম, এদিক দিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যেতাম আমাকে যখন মারতে আসতো আমার দাদি। খুব দুষ্ট ছিলাম আমি, এবং আমার ভাই বোনদের মধ্যে মানে সবচাইতে বেশি মার খেয়েছি আমি। মানে দাদি মারটা দিতেন বেশি? আমার ফ্যামিলিতে মানে হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন আমার দাদি। আমার বাবা মা জীবনেও কিছু বলেননি, কিন্তু দাদিকে প্রচন্ড ভয় পেতাম, তিনি মারা গেছেন। আপনারা 3 বোন 4 ভাই, আপনি ভাই বোনদের মধ্যে পঞ্চম এবং বোনদের মধ্যে দ্বিতীয়। তো এই যে দুষ্টুমি করার ব্যাপারটা কিরকম চরম পর্যায়ে, মানে কি গাছে চড়া বা ওগুলা তো মানে অসম্ভব রকমের একটা মানে ডান পিটে যাকে বলে 1 নাম্বার ছিলাম আমি প্রতিদিনই মার খেতাম। এমনও হয়েছিল যে পুকুরে নামলে আমার আর খেয়াল থাকতো না যে আমি কখন নেমেছি কখন উঠবো। প্রতিদিনই একই পুকুর পাড় দিয়ে আমার দাদি ঢিল কতগুলা নিয়ে ঢিলাতে ঢিলাতে দেখা যেত যে আমার দম বন্ধ হয়ে আমি ডুবেই যাচ্ছি, এত পানিশমেন্ট খেতাম। তারপর আজান পড়ে গেছে মাগরিবের, নিয়ম ছিল যে যেখানে খেলতে যাও গোল্লা ছুট, তারপর কানামাছি এগুলা খেলতাম সব গ্রামের ওদের সঙ্গে। তো ওই রাত হলেও ভুলে যেতাম যে আমাকে মাগরিবের আজানের আগে যেতে হবে। তো অনেক রাত কেটেছে আমার, অনেক রাত পর্যন্ত আমি গাছের, আমাদের বিরাট বড় বাড়ি মানে বাগান বাড়ি আমাদের, তো পেয়ারা গাছের উপর অনেক রাত আমি কাটিয়েছি, হোল নাইট না হলো। এটা ভয়াবহ ব্যাপার দেখে। কিন্তু এখন যদি বলেন যে আমাকে ওই রাস্তা দিয়ে একটু অন্ধকার হলে যেতে হবে, আমি তখনই হার্ট ফিল করব, কিন্তু ওখানে অনেক রাত পর্যন্ত থেকেছি। দিদি, আপনি 71 সালের এই সময়টাতে আপনি বোধহয় সোনারগাঁয়ে তার আগে ক্লাস 1-এ পড়তেন, 71-এর সময় আপনার 2-তে পড়বার কথা, সেই সময়টা বোধহয় আপনার পড়াশোনা হয়নি। এই সময়টা নিয়ে আমি একটু জানতে চাই, মুক্তিযুদ্ধের কি স্মৃতি আপনার আছে ওই বয়সের? মুক্তিযুদ্ধের আমরা তো অত কিছু বুঝতাম না, হঠাৎ হঠাৎ মনে হতো যে এই চিল্লাচিল্লি করছে, দৌড়াদৌড়ি করছে। তো একদিন আমার মনে আছে, আমাদের পাকা বাড়ি, ছাদ আছে, ছাদে পুরোনো দিনের বাড়ি, তো ছাদের কার্নিশগুলো বেশ চওড়া চওড়া। তো একদিন হঠাৎ করে মাকে খুঁজে পাচ্ছি না, দৌড়ে ছাদে উঠলাম, উঠে দেখি আমার মা কার্নিশের উপর দাঁড়িয়ে এরকম করে তাকিয়ে আছে, মানে গলা বাড়িয়ে কিছু দেখবার চেষ্টা করছে। কারণ আমার বাড়ির সামনে বিরাট একটা পুকুর, পুকুরের পরে হলো লিচু বাগান, বিরাট বড় লিচু বাগান, ওর পরে হলো একটা লম্বা সরু রাস্তা, থানার রাস্তা বলে ওটাকে, মেইন রোডে যাওয়ার জন্য, ওই দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছিলাম না, আর আমিও দাঁড়ালাম, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো একদম মায়ের এই হাঁটু পর্যন্ত পড়ে আছি। তারপর দেখি মার চোখ পানি মুছছে, তখনও কিছু বুঝিনি, আমাদের কিছু বলা হয় নাই। অনেক দিন পরে দেখি আমার বড় ভাই একদম গায়ে আঁচড় টাচড় মাখিয়ে, পুরার গায়ে আঁচড় কাটা। আমার ভাই সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং আমরা কেউই জানতাম না।
আর যেদিন দেখা করতে এসেছিলেন সেই দিনও এত শর্ট টাইমের জন্য উনি এসেছিলেন যে গায়ে চাদর পরে পুরো শরীরটা কাটা কাটা ছিল, ধান ক্ষেত দিয়ে সাঁতার কেটে বোধহয় এসেছিলেন। তো ওই দুইটা স্মৃতি আমার মনে আছে, আর কিছু মনে নেই। এরপর তো ঢাকায় চলে আসা, ঢাকায় এসে পড়াশোনাটা শুরু করলেন কোথায়, ঢাকায় কোন স্কুল থেকে? লিটল এঞ্জেল স্কুল আজিমপুরে আমি ক্লাস 2তে ভর্তি হই। কারণ এর মাঝখানে আরেকটা ছোট্ট গল্প রয়ে গেছে। দেশ স্বাধীন হলো, সোনার বাংলা গানটা সবার মুখে মুখে। তো আমার বড় বোন গান করতেন, বড় বোনের জন্য টিচার রাখা হয়েছিল এবং ওনার হারমোনিয়াম তবলা সবই ছিল, বাট আমি অ্যালাউড ছিলাম না ওগুলা ধরতে। আচ্ছা, আমি দরজার পাশে দাঁড়িয়ে সবসময় শুনতাম কি গান শিখছে, তো শুনতাম। সোনার বাংলা গানটা যখন সবার মুখে মুখে, হঠাৎ একদিন দেখলাম যে যেই ঘরটিতে বসে গান শিখে বা ওইখানে হারমোনিয়াম থাকে, আমার অত কিছু মনে নেই। এইটুকু মনে আছে যে হারমোনিয়াম ধরতে যেহেতু আমরা অ্যালাউড ছিলাম না, আমরা ছোট, তো লুকিয়ে লুকিয়ে আমার এক বান্ধবী ছিল, ওর নাম ছিল নাজমা, ওকে বলেছি, কারণ হারমোনিয়ামটা আমি 2 হাতে টানতে পারতাম না অত দূরে, পাম দেওয়ার এটা হাওয়া দেওয়ার, ওকে বলেছি তুই একটু পাম দে, আমি সামনে দিয়ে বাজাই। তো এটা কিন্তু একটা মিরাকল ব্যাপার ছিল তখনকার যুগে। এখন হারমোনিয়াম বাজানোটা কোনো বিষয়ই না। আর ওই হারমোনিয়াম বাজানোটা একবারে আমি সোনার বাংলা গানটা আমি উঠিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তো বিস্ময়কর ব্যাপার, মানে সাংঘাতিক। এবং আমাকে বিশ্বাস করবে না, আমার ছোটবেলায় সোনারগাঁয়ে দূর দূরান্ত থেকে আমাকে দেখতে আসতো, বলে নাম দিয়েছিল, আমার তো নাম ছিল বেবি পারভিন, এখনো সোনারগাঁয়ে বেবি পারভিন নামেই পরিচিত সোনারগাঁয়ে। সেই বেবি পারভিনকে দেখার জন্য সেই দূর দূরান্ত থেকে আসতো, বলতো যে এত গড গিফটেড কিছু, মানে হাওয়া দিতে পারে না যেই মেয়ে, সেই মেয়ে হারমোনিয়াম বাজায় সোনার বাংলা গানটা পুরো আমি একবারে উঠিয়ে ফেললাম। তারপরে আমাদের টিচার আসলো টেস্ট করার জন্য যে তুমি অন্য কোনো গান তুলতে পারো কিনা। আমি বললাম আমাকে শিখিয়ে দেন, আমি একবারে তুলতে পারবো। আমাকে জাস্ট সুরটা তুলে দিত আর আমি একবারে বাজাতাম গাওয়ার সঙ্গে, কখনো শিখিনি। এটা কিন্তু সত্যি খুব অবাক হওয়ার না, মতো তখনকার ঘটনা। সময় অবশ্যই, তখনকার কেন, এখনকার জন্য এটা তো আমার একটা অবশ্যই আইডিয়া চট নেই। করে দেখে একটা গান তুলে ফেলার তো যেমন কঠিন আমার কাজ। বাচ্চারা তখন এখনো পারে না হারমোনিয়াম বাজাতে, বা ওনারা ট্রাইও করে না। হারমোনিয়াম বাজানোটা সবার পক্ষে হয়তো সম্ভব হয় না, কিন্তু আমি কিভাবে পেরেছিলাম। এখনো নতুন গান, এখন তো আমরা গান গেয়ে ইস্টু না, সময়ও পাই না। এখন যে কোনো সুর বাজালে আমি সাথে সাথে মুখের সঙ্গে আমি বাজিয়ে যাব। তো বেবি পারভিন পরে ঢাকাতে চলে এলো এবং লিটল এঞ্জেল স্কুলে শুরু হলো তার জীবন। হ্যাঁ, এই যে শুরু হয় এবং গান দিয়ে, অবভিয়াসলি গান দিয়েই শুরু হয়েছিল, গানের শিল্পী ওই হিসেবে। জন্যই আমাকে ঢাকায় আসা, নয়তো আমার গ্রামেই হয়তো থাকতে হতো, ওখানেই পড়াশোনা করতে হতো। যেহেতু আমার মধ্যে একটা কিছু দেখতে পেরেছিলেন আমার প্যারেন্টস যারা ছিলেন, ওনারা আমাকে ঢাকায় আজিমপুরে, আমার মামা তখন কেবল ইপিসিএস পাশ করে উনি একটা ফ্ল্যাট পেয়েছেন আজিমপুর কলোনিতে, তখন উনি বিয়েও করেননি। সেই সময়টাতে আমাকে ঢাকায় রাখা হলো। এত ছোট বয়স ছিল তখন আমার দাঁতও পড়েনি। আমার মনে আছে রেডিওতে প্রথম আমি গান করেছি, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। সেই গানটা গাওয়ার সময় আমার এই দাঁত পড়ে গিয়েছিল সামনে, আর তখন বাতাস বের হচ্ছিল, আর মানে এটা নিয়ে অনেকদিন আমাকে খেপিয়েছিল সবাই, মানে কিভাবে গেয়েছিলাম। আচ্ছা, এখানে আরেকটা প্রসঙ্গে আসি। আপনি গান ঢাকায় আসার পরে শুরু করলেন শিশু একাডেমি থেকে? শিশু একাডেমি না, আমি শুরু করেছি আজিমপুরে একটা গানের স্কুলে আমি ভর্তি হয়েছিলাম। তখন উমা নামে একটি মেয়ে আমাদের ওখানে থাকতো, ও বিটিভি তখন ছিল রামপুরা, সরি রামপুরা না, ডিআইটিতে। ওর সঙ্গে তখন কায়ুম ভাইয়ের 2-4টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছিলাম। ডিআইটিতে ছিল সেটা কিন্তু স্বাধীন, হ্যাঁ ঠিকই আছে, ওই সময়টাতে ডিআইটিতেই ছিল। তো সেখান থেকে আপনি গান করতে গিয়েছিলেন বিটিভিতে? হ্যাঁ, তখন আলোর পায়রা বলে একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি 2-4 বার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তারপরে হঠাৎ করে ওই টেলিভিশন ভবন রামপুরাতে তারপরে যখন আসলো, তখন আমার এজটা এমন একটা অবস্থায় ছিল না, ছোটদের প্রোগ্রামে যেতে পারি না বড়দের প্রোগ্রামে, এই জন্য আমাকে আবার গ্রামে ব্যাক করতে হলো। কিন্তু কথা হচ্ছে ঢাকায় এসে পড়ার পরে আপনি আবার গ্রামে ব্যাক করলেন, কিন্তু তার আগে আপনি টেলিভিশন রেডিওতে 2-1টা প্রোগ্রাম করে ফেলেছেন। অনেক করেছি, এবং তখন তো অভিনয়ের কথা ভাবেননি? কখনোই না। তাহলে এই যে গানের শিল্পী হওয়ার ব্যাপারটা থেকে অভিনয়ের জগৎটাতে আসার ব্যাপারটা কিভাবে হলো?
আসলে গানের ব্যাপারে আমার ফ্যামিলির একটা ধারণা ছিল, আমি বোধহয় মানে অ্যাটলিস্ট লতা মঙ্গেশকর না হতে পারলো, বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লালার মতো তো হতেই পারবো, এরকম একটা ধারণা ছিল। তো সেইভাবে আমি গানের প্রতি, আমার পড়াশোনার দিকে খুব একটা মন ছিল না, গানই গেয়ে যেতাম, গানের জন্য পাগল ছিলাম। তো আমার মনে আছে আমাকে কাঁধে করে নিয়ে যেত গান গাইতে, তখন সব স্বাধীনতা দিবস আসুক, 21শে ফেব্রুয়ারি আসুক, যে কোনো অকেশনাল আমাদের ডেগুলা যেগুলা থাকে, আমাকে গান গাওয়ার জন্য এত দূর দূরান্ত নিয়ে যেত। বেবি পারভিনকে ছাড়া প্রোগ্রামই হবে না, গানই হবে না, ফাংশন হবে না। তারপর আমাদের স্কুলে পড়াকালীনই একটা সাব ডিভিশন লেভেলে, মানে থানা থেকে সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে হোল বাংলাদেশে একটা ন্যাশনাল প্রতিযোগিতা হতো, এখনো বোধহয় হয়, সেটা লাস্টে হয় শিশু একাডেমিতে। হ্যাঁ, ওই থ্রুতে আমি থানা থেকে সাব ডিভিশন, তখন নারায়ণগঞ্জ ছিল, নারায়ণগঞ্জ থেকে ফার্স্ট হয়ে আমি আসলাম ঢাকা, এখানেও ফার্স্ট হয়ে হোল যতগুলো ডিস্ট্রিক্ট ছিল সেখানে আমি ফোক গানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো জাতীয় পুরস্কার পেয়েছিলাম তখন, জিয়াউর রহমান সাহেব তখন পাওয়ারে ছিলেন, উনি আমাকে মেডেল পরিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন। দিদি, আমরা এখন একটা বিরতি নেব, ফিরে এসে আবার এই প্রসঙ্গগুলো নিয়ে কথা হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার পারভিন সুলতানা দিতি এবং তার আরো অনেক কথা। দর্শক, আমরা আবার ফিরছি পারভিন সুলতানা দিতির কাছে। দিতি, আমি জানতে চাচ্ছিলাম মানে গানের জগৎ থেকে অভিনয়ের জগতে আসার ব্যাপারটা কিভাবে ঘটলো? সব কিছুর পেছনে এই ছোট্ট ছোট্ট একটা করে স্টোরি আছে। আমি ম্যাট্রিক পাস করলাম, তখন আমি অলরেডি জাতীয় পুরস্কার পেয়েছি গানে। তারপর আমি কালচারাল ডেলিগেশনে আমি পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ঘুরেও এসেছি। ঠিক সেই সময় আমার চুলগুলা ছোট ছোট ছিল, তখন আমি ওই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের সময় নারায়ণগঞ্জে আমি কয়েকদিন গানের জন্য গিয়েছিলাম কম্পিটিশনে। তখন আপনার লোকমান হোসেন ফকির, উনি মারা গেছেন, উনি তখন গান শিখাতেন। তো ওনারা আমাদের কম্পিটিশনে যাচ্ছিলেন, আরো ঢাকা থেকে সব বড় বড় ওনারা গিয়েছিলেন। উনি তখন বললো, তুমি তো গ্রামে থেকে তোমার কিছু হবে না, তুমি এখানে এসে কিছুদিন প্র্যাকটিস করো ন্যাশনাল অ্যাওয়ার্ডে যাওয়ার জন্য। তারপর ওখানে যখন করি তখন আপনার গান, ওনার দল থেকে কোরাস গান কিছু আমরা টেলিভিশনে তখন দেশাত্মবোধক গান করি। ঠিক সেই সময় আল মনসুর সাহেব, তখন উনি ওই যে হীরামন অনুষ্ঠানটি করতেন, তো লাইলি মজনু নাটকটি করবে, তখন ওই লাইলি খুঁজতে খুঁজতে উনি তখন, আমি তখন ধানমন্ডি 32 নম্বরে থাকি, খালার ওখানে। তো ওই লাইলি মজনুর জন্য উনি খুঁজছিল, এখন আমার নামও কেউ বলতে পারে না, কারণ কোরাস গানের মধ্যে নাম খুঁজে বের করা তো মুশকিল। আমি তখন অবশ্য সলো প্রোগ্রামও করেছি কিছু, কিন্তু ওইটা হয়তো ওনার খেয়ালে ছিল না। তো উনি ওই মাঝে মাঝেই দেখাতো গানগুলা, লাল শাড়ি পরা অনেকগুলো মেয়ের সঙ্গে আমি গান গাচ্ছি। তো উনি তখন লোক লাগালো যে ওই গালে তিল আলা মেয়েটাকে খুঁজে বের করো, নাম বলতে পারে না, বলে যে গালে তিল আছে ওই মেয়েটাকে খুঁজে বের করো। তো উনি খুঁজতে খুঁজতে তারপরে খুঁজে খুঁজে বের করলো, আমি তখন 32 নম্বরে থাকি। উনি অফার দিল, আমি বললাম যে ভাই আমি তো গানের শিল্পী, আমি তো অ্যাক্টিং করতে পারবো না। উনি বললো, তোমার অ্যাক্টিং করার দরকার নেই, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেই হবে। আমি বললাম, এটা কি হলো নাকি, তাকিয়ে থাকলে ডায়লগ বলবো কিভাবে? বেলাল ভাই, মানে আল মনসুর তো এইভাবেই কথা বলেন, ভাই তুমি তাকিয়ে থাকলেই হলো। তো এখন আমরা যারা আমার কোয়ার্টিস্ট ছিলেন তারা এখনো খেপায় আমাকে, যখন আমি ওইটাতে রাজি হয়েছি নায়কের হাত ধরতে হবে, আমি হাত দিইনি, আমার হাত ধরতে পারবে না। তখন দিলারা আন্টি, আমার মা ছিলেন, মায়ের করেছিলেন, ওনার হাত দিয়ে ওই নায়কের হাতের ক্লোজ আপ নিয়েছে, তারপরে পায়ে মল পরা হেঁটে যাচ্ছে, আমি পা দেখাবো না,
কি যে অদ্ভুত ধরনের স্টোরি আছে। আচ্ছা, এইভাবে শুরু হলো টেলিভিশন শুরু হলো জীবন। হ্যাঁ, টেলিভিশনে। তারপর টেলিভিশনে আপনি এখনো পর্যন্ত টেলিভিশনে আছেন, কিন্তু মাঝখানে অনেকগুলো দিন আপনি আমাদের চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আমি যতদূর জানি আপনি 107টা ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া কিভাবে ঘটলো? আমি যখন লাইলি মজনু নাটকটা করি তখনও আমার প্রচুর ফিল্মের থেকে অফার এসছে, তখন হেসে উড়িয়ে দিতাম, ফিল্ম তো প্রশ্নই ওঠে না, নাটকই করতে দিচ্ছিল না। মানে উনি তো নাছর বান্দা বেলাল ভাই, উনি করাবেনই লাইলি আমাকে, আর আমার ফ্যামিলি থেকে দিবেই না নাটকে, তুমি গান করো দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই, পড়াশোনা করো। আর আমার কিন্তু খুব একটা শখ ছিল না, মানে অভিনয়ের দিকটাই খুব শখ কখনো ছিল না? ভাবিনি। আচ্ছা। আর আমি ওটাকে ভয় পেতাম, যে শখ ছিল মানে দেখতে ভালো লাগতো, কিন্তু আমি কখনো নায়িকা হব এটা আমার কখনো ড্রিম ছিল না। তারপর আপনার উনি ওনার নাটকের পর ফখরুল আবেদিন সাহেবের একটা নাটক করেছিলাম, ফখরুল আবেদিন, দুলাল ভাইয়ের একটা নাটক করলাম ইমিটেশন। ওটা একটা মডেল মেয়েকে নিয়ে স্টোরিটা ছিল, বেশ সুন্দর ছিল। ওইটা করার পর তো আরো প্রচুর ছবির অফার আসলো, তো কিছুতেই করব না না না, মাথায় নেই না। হঠাৎ করে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, আমি তখন লালমাটিয়া কলেজে অ্যাডমিশন নিলাম, কারণ আমার 32 নম্বর থেকে আসা যাওয়ার প্রবলেম ছিল। এই সময় হঠাৎ করে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আমার কাজিন পড়তো, ওর এখানে বেড়াতে গেছি, টিভিতে দেখাচ্ছে নতুন মুখের সন্ধানের অ্যাড। তখন কিন্তু অলরেডি আমার অনেক ফ্যান হয়ে গেছে, দুটো ভালো ভালো নাটক করেছি, তারপর গান করছেন, সবকিছু মিলিয়ে অনেক ফ্যান হয়ে গেছে। তো ওই মেডিকেলের সব মেয়েরা বলতেছে যে এই কি 7টা আন্তর্জাতিক মানসম্পন্ন ছবি হবে, এগুলোর মধ্যে শিক্ষিত মেয়ে চাচ্ছে, স্লিম মেয়ে চাচ্ছে, কম বয়সী, ওরকম দ্বিতীয় একদম ফিট। তারপরে আরেক দল বলছে না না ও যে শুকনা, আমি একদম শুকনা ছিলাম তখন, বলে যে ও যে শুকনা ওকে নায়িকা হিসেবে একদমই দেখবে না, বলে কি ওর চেহারা দিয়ে ওকে না এরকম করতে। আচ্ছা দেখি তো হয় কিনা, ওরাই কিন্তু আমাকে জোর করে ওখান থেকে, ময়মনসিংহ আমি জীবনে একবারই গিয়েছিলাম, ওই আমার মনে আছে ময়মনসিংহ চরপাড়া একটা স্টুডিওতে নিয়ে ছবি তুলে ওরাই পাঠিয়ে দিল। তারপর তো তিনবার আমার বাসায় ইন্টারভিউ কার্ড এসছে, চিঠি এসছে রেজিস্ট্রি করে। আমি একবারও এফডিসিতে যাইনি ইন্টারভিউ দিতে, কারণ ওরা পাঠিয়েছে, ওদের জানার ইচ্ছা ছিল যে আমাকে সিলেক্ট করে কিনা, তো আমাকে সিলেক্ট করেছে মনে হয়, বুঝা গেল, দ্যাটস ইট। কিন্তু ইন্টারভিউ হতে হতে, বাছাই যাচাই হতে 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 29 জনের মধ্যে, কত হাজার ছিল তখন, 12,000 বোধহয় ক্যান্ডিডেট ছিল, ওর মধ্যে বাছাই করতে করতে 29 জন যখন এসছে, তখন আমার বাসায় তখন দিলীপ বিশ্বাস সাহেব, তারপর সালাউদ্দিন জাকি, আজিজুর রহমান, আরো যারা যারা তখনকার বড় বড় ডিরেক্টর ছিলেন আমার বাসায় গেলেন, বলে যে এই মেয়েটিকে নাকি, তখন আমাদের এমডি যিনি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, উনি বলেছে এই মেয়েটাকে খুঁজে বের করো, ছবি পাঠিয়েছে অথচ একদিনও যোগাযোগ করেনি বা আসেনি, একটা খবর নাও। তখন অ্যাড্রেস ছিল আমার এই বাসার, গিয়ে তো আমাকে চিনতেই পারে না, চেহারা দেখে মনে করেছিল বড় সড়ো কেউ। আমার মনে আছে একটা স্কার্ট পরা ছিলাম ব্রাউন কালারের, আর একটা ব্লু কালারের টপ পরা ছিলাম, যদিও আমি তখন বিয়ে পড়ি, কিন্তু মানে দেখতে খুবই ছোট ছিলাম, লম্বা হ্যাংলা ছিলাম। তারপরে এইভাবে প্রথম ছবিতে আসা, প্রথম ছবি কোনটা? প্রথম ছবিতে এটা আসা না, তাহলে ওনারা আমাকে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু আমি ছবি করিনি। আচ্ছা। তো ওনারা আমাকে বললো যে একদিন দাওয়াত দিল যে 29 জনের মধ্যে ওনারা একটু সবাই একসাথে বসে ইয়ে করবে, তো এরকম ক্যামেরা চারিদিকে ক্যামেরা ফিট করে এরকম একটা স্টেজের মতো করে, মানে এক ধরনের অডিশন নেওয়া আর কি, ওরকম সবাইকে, ওরা অলরেডি সিলেক্টেড। তা আমাকে ডেকেছে, বলে যে ওই চিঠিতে লেখা ছিল 2 লাইন আবৃত্তি করতে হবে, অ্যাক্টিং করতে হবে, নাচ করতে হবে। আমি বলছি আমি এগুলা কোনোটাই পারি না। বলে কি তাহলে তুমি কি পারো? আমি বললাম আমি গান গাইতে পারি, 2 লাইন গান গেয়ে শোনাও। ওই 2 লাইন গান গেয়ে, আমার মনে আছে যে আমি তো তখন খালার বাসায় থাকি, পরের উইকে আমার তো কোনো ছবিও, কোনো সাংবাদিকরা আমাকে খুঁজতে খুঁজতে আমাকে কোনো ট্রেস করতে পারেনি। তারপরের সপ্তাহে পুরা কাভারেজ আমার ছবি, আর আমার বাড়ি থেকে আমার দাদি নিয়ে আসছে আমাকে ধরে নিয়ে যেতে, নায়িকা। তারপরে তো ছবি করতে দিল না। হঠাৎ করে একদিন পত্রিকাতে দেখলাম যে সেন্সর বোর্ড গঠন হয়েছে, দেখলাম যে আমার কাছে এখন আমি পরবর্তীতে যে ধরনের ছবিগুলো করেছি সেই ধরনের ছবির অফার আসছে।
আচ্ছা আচ্ছা, বাণিজ্যিক ছবি, একেবারে কমার্শিয়াল কমার্শিয়াল মুভি। মুভির নায়িকা হিসেবে আমাকে অফার দিচ্ছে। তা আমার খালা তখন বললো যে না, পত্রিকাতে তো লেখা ছিল যে আন্তর্জাতিক মানসম্পন্ন আলাদা কিছু ছবি হবে, 7টা ছবি, তার মধ্যে ও হয়তো একটা করতে পারে, এগুলো তো করবেন, এগুলো গতানুগতিক যেসব ছবি হয়, তো এই জন্য আমাকে করতে দেওয়া হয়নি। তখন কিন্তু আমাদের সাথে যারা এসছে তারা সবাই ছবি করছে, 1984 এর কথা। 84 এর কথা, হ্যাঁ। তারপর 85-এ দেখলাম যে সেন্সর বোর্ড গঠন হলো। তারপর মুক্তিযুদ্ধের উপর আমি প্রথম একটা ছবিতে সাইন করেছিলাম, যে অনুদানের ছবি ছিল। উদয়ন চৌধুরী, ইসমাইল মোহাম্মদ, আমি চিনতাম তাকে, স্ক্রিপ্ট রাইটার ছিলেন, উনি আমার বাসায় লোক পাঠালেন যে এই একটি ছবি মেয়েটি করতে পারে মুক্তিযুদ্ধের উপর, কোনো কমার্শিয়ালি তেমন কিছু নেই, নাচ গান নেই, গান আছে, নাচানাচির কিছু নেই, বা ড্রেস আপ ভালো থাকবে, অনুদানের ছবি। তো এটাতে কি মনে করে আমি রাজি হয়ে গেলাম। কি নাম ছিল সেই ছবির? ডাক দিয়ে যাই। ডাক দিয়ে যাই ছবিটা রিলিজ হয়নি বোধহয়, হয়নি। এই ছবির নায়ক ছিলেন কিন্তু আফজাল ভাই। আফজাল ভাই, হ্যাঁ, মানে আমাদের আফজাল হোসেন, আপনার আফজাল ভাই। আফজাল ভাই নায়ক ছিলেন। তো ওটাও একটা কারণ ছিল করার। আফজাল ভাইকে আমি এত ফ্যান, আমি ওনার সাথে অ্যাক্টিং করবো, ঠিক আছে। তো এটাও একটা বিষয় ছিল তখন। তো এই ছবি শুরু করেছিলাম এবং শেষ পর্যায়ে গিয়ে এই ছবিটার কাজ করতে করতে আমি সব বড় বড় ডিরেক্টরদের ছবির অফার আসলো। সেকেন্ড ছবির অফার আসলো নারায়ণ ঘোষ মিতা। তো আমি করব না এসব ছবি। তো দাদা বললেন যে তোমার তো ভাগ্য অনেক ভালো যে এই ধরনের ডিরেক্টররা, তারপরে তখনকার যত বড় বড় নির্মাতারা ছিলেন, তখনকার যত বড় বড় নির্মাতারা ছিলেন, যেমন মারা গেছেন অনেকে, সবার ছবির অফার একই সময় আসলো। দিদি, আমরা অনুষ্ঠানটার একেবারে শেষ পর্যায়ে, আপনার সঙ্গে আরো অনেক কথা আমাদের বলা দরকার, কিন্তু মূল অনেকগুলো জিনিস আমরা এর মধ্যে জেনে ফেলেছি। আমরা অনুষ্ঠানটার শেষ পর্যায়ে, আপনি 107টা ছবিতে সেইভাবে শুরু করে প্রথম ছবি রিলিজ হয়নি, আফজালের সঙ্গে করার কথা ছিল, রিলিজ হয়নি। তারপরে আপনি 84 সাল থেকে এই পর্যন্ত 107টা ছবিতে অভিনয় করেছেন, প্রচুর নাটকে অভিনয় করছেন, সব কিছু মিলে আপনি খুব জনপ্রিয় একজন শিল্পী এই জগতের। কিন্তু আপনি যে দিয়ে শুরু করেছিলেন, যা দিয়ে গান, সেই গান থেকে আপনি গানের মধ্যে আপনি আর থাকেননি। কিন্তু আমি জানি আপনি এখনও মাঝে মাঝে গান করেন, ঘরে করেন, অনুষ্ঠানে হয়তো করেন না, কিন্তু আমাদের দর্শকদের জন্য আজকে আপনার 2 লাইন গান হলেও শোনাতে হবে। আপনার গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমি একটা ভিডিও অ্যালবাম বের করার চেষ্টা করছি, এর মধ্যে গান কিছু রেকর্ডিংও হয়ে গেছে, শুটিং করার সময় পাচ্ছি না, এর জন্য রিলিজ দিতে পারছি না। তো আমি যেহেতু ফোক গানে শিল্পী ছিলাম, এখন যদিও খুব একটা গাওয়া হয় না, তো 2 লাইন গেতেই হবে, আপনি বলেছেন। আমার দাদি এই গানটি পছন্দ করতেন, আমার ছোটবেলায় অনেকবার গেয়েছি, এই গানটি আমি করছি। আমায় তোহরাতে কেনে ডাকি দিলি প্রাণ কোকিলা রে, আমায় তোহরাতে কেনে ডাক দিলি, নিভা ছিল মনের আগুন। ইলিয়াস কাঞ্চনের এই দৃশ্যটি দেখার পর প্রত্যেক মানুষের একটাই কথাই মনে পড়ে যে মানুষ যে কর্মটি করে মানুষ ঠিক সেরকমই ফল পায়। কারণ ইলিয়াস কাঞ্চন তিনি আজ যে রোগের মধ্যে আক্রান্ত, সেই রোগের মধ্যে আক্রান্ত ছিলেন একসময় তারই স্ত্রী নায়িকা দিতি। নায়িকা দিতি মৃত্যুর সময় তিনি যে কথাগুলো বলে গিয়েছিলেন ইলিয়াস কাঞ্চনকে, বন্ধুরা আজ এই ইলিয়াস কাঞ্চন তিনি সেই একই রোগের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা দোয়া করি যে ইলিয়াস কাঞ্চন তিনি সুস্থ হয়ে যাক, তাকে মহান আল্লাহ রব্বুল আলমিন ভালোভাবে সুস্থ করে দিন, তার ব্রেনের টিউমারটাকে মহান আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিন, এবং নায়িকা দিদিকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দান করুন। যেহেতু হচ্ছে আমরা প্রত্যেকেই মুসলমান, তাই তো আমাদের উচিত প্রত্যেকটা মুসলমান ভাইদের জন্য দোয়া করা। ধন্যবাদ, ততক্ষণ এদের খেয়াল রাখতে ভুলবেন না।